গতকাল থেকে টানটান উত্তেজনা এবং আজ সকাল থেকে একের পর এক ক্লাইম্যাক্সে নাটকের পট পরিবর্তন বারবার। প্রথমেই 27 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায়। তারপর তাকে কোথায় নিয়ে যাওয়া হবে? গাড়ি ঘুরিয়ে 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 জোকা এসআই, সেখান থেকে আদালত, আদালত থেকে এসএসকেএম। এখন সরাসরি এসএসকেএম থেকে রয়েছেন প্রতিনিধি অভিজিৎ আমার সঙ্গে। অভিজিৎ, এসএসকেএম এই মুহূর্তে কি চলছে? একদমই এসএসকেএম ও ক্লাইম্যাক্সের ছড়াছড়ি বলা যেতে পারে অতনু। এবং যে পরিস্থিতি, প্রথমে এসএসকেএম হাসপাতালের এই কার্ডিওলজি এমার্জেন্সি বিভাগ দেখা যাচ্ছে সেখানে বিশাল পুলিশি নিরাপত্তা ছিল এবং সেখানে সর্বত্র ব্যারিকেড করা ছিল এবং দেখা যাচ্ছে যে এখনও সেই ব্যারিকেড করে রাখা হয়েছে। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে তাকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালের জরুরি বিভাগে। কিছুক্ষণ থাকার পরেই তাকে অ্যাম্বুলেন্সে করে বার করা হয় এবং সেই অ্যাম্বুলেন্স পরিবর্তন করা হয় রোটোর অ্যাম্বুলেন্স। আমি দেখানোর চেষ্টা করছি যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সটা হচ্ছে যে সমস্ত যাদের ব্রেন ডেথ হয় সেই সমস্ত রোগীর যে অঙ্গ প্রত্যঙ্গ যখন প্রতিস্থাপন করা হয় সেই রোটোর অ্যাম্বুলেন্সে পার্থ চট্টোপাধ্যায়কে চাপানো হয় এবং সেই অ্যাম্বুলেন্সে করে কার্ডিওলজি এমার্জেন্সিতে নিয়ে আসা হয়। এবং সত্যি ক্লাইম্যাক্স এটাই যে কেন যে অ্যাম্বুলেন্সে করে আনা হলো তাকে এসএসকেএম হাসপাতালের এমার্জেন্সিতে, অর্থাৎ জেনারেল এমার্জেন্সি সাধারণ জরুরি বিভাগে, সেখানে কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করার পরই তাকে সেখান থেকে বার করা হলো। বার করিয়ে এইটুকু রাস্তা, 50 মিটার রাস্তা জেনারেল এমার্জেন্সি থেকে এই কার্ডিওলজি এমার্জেন্সি, আর সেই রাস্তার মধ্যে আবার অ্যাম্বুলেন্স পরিবর্তন করা হলো এবং তারপরে পার্থ চট্টোপাধ্যায়কে নামিয়ে এই মুহূর্তে কার্ডিওলজি এমার্জেন্সি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। সূত্র মারফত খবর যে সম্ভবত পার্থ চট্টোপাধ্যায়কে ভর্তি করানো হবে এই কার্ডিওলজি বিভাগেই, অর্থাৎ সেদিকে নজর থাকবে। অভিজিৎ, সেদিকে নজর থাকবে। এসএসকেএম এ তাকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করানো হয় কিনা সেদিকে নজর থাকবে। আপডেট তোমার থেকে নেব। অপর প্রতিনিধি অর্পিতা রয়েছেন আমার সঙ্গে। অর্পিতার সঙ্গে একবার কথা বলবো। অর্পিতা, প্রথম যখন ব্যাংশাল কোর্টের নির্দেশ, সেই নির্দেশ যখন আমরা জানলাম 2 দিনের ইডি হেফাজত, সেখান থেকে এসএসকেএম কিভাবে? দেখো, যে আদালতের কাছে, ব্যাংশাল আদালতের কাছে আজকে একটি আবেদন করা হয় যে পার্থ চট্টোপাধ্যায় যেহেতু শারীরিকভাবে বেশ কিছুটা তিনি অসুস্থ, তাই তাকে ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে। যেমনটা তাকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে গেল, সেখানেও কিন্তু বুকে কিছুটা তিনি ব্যথা অনুভব করছিলেন। সেই কারণে প্রাথমিকভাবে তাকে মেডিকেল টেস্টের পরে যখন তাকে আদালতে নিয়ে আসা হয়, সেখানে তারা একটি প্রেয়ার দেন যাতে তাদেরকে সুপার স্পেশালিটি যে হাসপাতাল, সেখানে যাতে তাদের এই ট্রিটমেন্ট করানোর ব্যবস্থা থাকে। সেই অনুসারে কথা হয়েছিল যে এসএসকেএম হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হবে। এরপরে ইডির আধিকারিকরা তারা আপত্তি জানান। তারা বলেন যে এসএসকেএম এর যে সমস্ত ফ্যাসিলিটি রয়েছে, একটি সুপার স্পেশালিটি হাসপাতালে যে সমস্ত ফ্যাসিলিটি থাকে, সেই একই ফ্যাসিলিটি রয়েছে কমান্ড হাসপাতালে। তাহলে কমান্ড হাসপাতালেও তো তাকে নিয়ে যাওয়া হতে পারে, এমনই একটি পিটিশন ইডির তরফ থেকে দেওয়া হয় আদালতের কাছে। এরপরে আবারও নতুন করে হিয়ারিং শুরু হয়, কারণ প্রথম দফায় যখন এই হিয়ারিং হয় সেখানে 2 দিনের ইডি হেফাজতে নির্দেশ দেওয়া হয় এবং এসএসকেএম হাসপাতালে যাওয়ার জন্য নিয়ে গিয়ে সেখানে ট্রিটমেন্টের জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ইডির আপত্তি থাকায় সেই কারণে পুনরায় সেখানে হিয়ারিং শুরু হয় এবং তখন আদালত জানান যে তিনি তো একটি হাসপাতালের কথা তিনি বলেছেন, সেখানে একটি সুপার স্পেশালিটি একটি হাসপাতালের কথা বলেছেন। এবং পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তারা বলেন আমরা কোনো হাসপাতালের নাম কিছু মেনশন করিনি, তারা যেটা বলেছেন যে একটি সুপার স্পেশালিটি একটি হাসপাতালে যাতে পার্থ চট্টোপাধ্যায়কে ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়। এই দুপক্ষের যে সওয়াল জবাব শুনে শেষ পর্যন্ত বিচারক এসএসকেএম হাসপাতালেই পার্থ চট্টোপাধ্যায়ের ট্রিটমেন্ট করানো হবে সেই নির্দেশ দেন। সেই অনুযায়ী পার্থ চট্টোপাধ্যায়কে ঠিক এই টাল বাহানা করে বিভিন্ন রকমের তাদের কাগজ হারিয়ে ফেলা, একাধিক অভিযোগ করেছে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী, কারণ ইডির আধিকারিকরা তারা নাকি কাগজ তারা হারিয়ে ফেলেছিলেন, যদিও পরে সেটা মিলেছে। এই সমস্ত করে 7:22 নাগাদ তারা এসেছেন এবং এই মুহূর্তে কার্ডিওলজি বিভাগে তাকে নিয়ে আসা হয়েছে। প্রথমে আগে ইমার্জেন্সিতে তাকে আগে নিয়ে আসা হয়, সেখানে যখন নিয়ে আসা হয় সেখানে কিন্তু হুইল চেয়ারে করে তাকে ঢোকানো হয়েছিল এবং এরপর আমরা দেখি যে অ্যাম্বুলেন্সে করে সোজাসুজি ইমার্জেন্সি থেকে ঢোকানো হয়েছে এখন কার্ডিওলজি বিভাগে, সেখানেই তার ট্রিটমেন্ট তার চলছে। সেক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় সেখানে কি প্রাথমিক চিকিৎসার পর তাকে কি ছেড়ে দেওয়া হবে নাকি? আপাতত ধন্যবাদ। এবং পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মিঠু দাস, তার বক্তব্য একটু আমরা শুনবো, কারণ তিনি একটু আগে বলছিলেন যে ইডি কাগজ হারিয়ে ফেলেছে, অসুস্থ হয়ে পড়েছেন পার্থ চট্টোপাধ্যায়। শুনুন।
ইডি ইন্টেনশনালি করছেন। ওনারা যে কপি রিসিভ করে নিয়েছেন সেটা বলছেন আমরা হারিয়ে ফেলেছি, তারপরে তাদের আবার কপি দেওয়া হলো কোর্ট থেকে, তারপরে ওনারা ডিলে করছেন। ওনাকে মেডিকেল ট্রিটমেন্ট না দিয়ে ওনাকে ইললিগাল হ্যারাস করছে। অসুস্থ হয়ে পড়েছেন উনি, ওনার জীবনের দাম ইডি দিতে পারবে? বুকে প্রচন্ড শ্বাসকষ্ট পেইন হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, ওনার প্রিভিয়াস এলিমেন্ট আছে, তো উনি তো সিনিয়র মানুষ। ইডি নিয়ে যাচ্ছে না কেন? কোর্টের অর্ডার হয়ে গেছে তো, চলে গেছেন। ওনাকে নিয়ে ইমিডিয়েট ডক্টরের কাছে যাওয়া উচিত। বুকে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, ইমিডিয়েট ডাক্তার দেখানো উচিত ওনাকে। এবং এরপর এই মুহূর্তে এসএসকেএম এ পার্থ চট্টোপাধ্যায়, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, এই বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা কি বলছেন আপনাদের শোনাবো। সরাসরি আমার স্টুডিওতে তারা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো, রাজনৈতিক বিশ্লেষকের সঙ্গে কথা বলবো। তবে তার আগে যে ক্লাইম্যাক্সের কথা আমার প্রতিনিধিরা বলছিলেন, 27 ঘন্টার জিজ্ঞাসাবাদ এবং তারপর পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তারের পর দুদিনের ইডি হেফাজত, সেখান থেকে এসএসকেএম, চট করে একবার ঘটনা পরম্পরা দেখিয়ে নেব। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। 24 ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদের পর পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করল ইডি। তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে টাকার পাহাড়। শুক্রবার ভোর 5:30টা নাগতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির এলাকায় পৌঁছয় ইডির দল। তখন ঘুমোচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী, বাড়ির দরজায় হাজির ইডি। সূত্রের দাবি, মন্ত্রীর বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের কাছে নিজেদের পরিচয় দেন ইডি আধিকারিকরা। এরপরেই পার্থর বাড়িতে ঢোকেন। প্রাক্তন শিক্ষামন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের মোবাইল ফোন নিয়ে নেন তারা। ঘুম থেকে উঠেই ইডির প্রশ্নের মুখে পার্থ। জিজ্ঞাসাবাদ করছে ইডি। সূত্রের দাবি, হঠাৎই অসুস্থ বোধ করেন পার্থ চট্টোপাধ্যায়। প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়ি পৌঁছন চিকিৎসক। আধ ঘন্টা বন্ধ থাকে জিজ্ঞাসাবাদ। পার্থর শারীরিক পরীক্ষার পর ফিরে যান চিকিৎসকেরা। ফের শুরু হয় জিজ্ঞাসাবাদ। দুপুরে তদন্তে নয়া মোড়। পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ফ্ল্যাটে হানা দেন ইডি আধিকারিকরা। শুরু হয় তল্লাশি। মেলে টাকার পাহাড়। অর্পিতার বাড়িতে পৌঁছয় টাকা গোনার যন্ত্র। ঘনিষ্ঠের বাড়িতে টাকার পাহাড়। কোথা থেকে এলো এত টাকা? একদিকে পার্থ চট্টোপাধ্যায়, অন্যদিকে অর্পিতা মুখোপাধ্যায়। দুই বাড়িতে দুজনকে জিজ্ঞাসাবাদ, বক্তব্য মিলিয়ে দেখার পর্ব। সূত্রের খবর, পার্থর বয়ানে অসঙ্গতি পান তদন্তকারীরা। গভীর রাতে টান টান নাটক। পার্থর বাড়িতে হাজির আইনজীবী। প্রায় 45 মিনিট প্রাক্তন শিক্ষামন্ত্রীর কাছে থেকে বেরিয়ে যান তিনি। শনিবার সকালে ফের অসুস্থ বোধ করেন পার্থ। তার বাড়ি যান দুই চিকিৎসক। শারীরিক পরীক্ষার পর ফিরে যান। এর কয়েক ঘন্টা পরেই গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায়। ক্যামেরায় শুভেন্দু চট্টোপাধ্যায়, অরবিন্দ প্রসাদের সঙ্গে সুশোভন ভট্টাচার্য এবং অমিত সরকার। নিউজ 18 বাংলা। আমার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি কারা রয়েছেন একটু প্রথমে আলাপ করে দিতে চাইবো। আমার সঙ্গে আমার ঠিক বাদিকেই রয়েছেন সুমন রায়চৌধুরী, কংগ্রেসের প্রতিনিধিত্ব করছেন। আমার ঠিক তারপরেই রয়েছেন চিনাঙ্কুর ভট্টাচার্য, তৃণমূলের প্রতিনিধিত্ব করছেন। বিজেপির শিলভদ্র দত্ত রয়েছেন আমার সঙ্গে রয়েছেন শতরূপ ঘোষ, সিপিআইএম এর প্রতিনিধিত্ব করছেন। সাংবাদিক সুমন ভট্টাচার্য রয়েছেন অপর স্টুডিও থেকে আমার সঙ্গে। প্রথমে শতরূপের সঙ্গে একবার কথা বলি। শতরূপ, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেপ্তার, দুর্নীতি এবং বেশ কিছু নিয়োগ দুর্নীতির পাশাপাশি বেশ কিছু প্রশ্নের উত্তর তিনি দিতে চাননি বা দিতে পারেননি, এই অভিযোগ তার বিরুদ্ধে উঠছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিভাবে দেখছেন? প্রাথমিক প্রতিক্রিয়া আগে নিতে চাইবো। নতুন করে দেখার কিছু নেই, ওনার একটা পরিচয়, উনি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, বর্তমানে শিল্পমন্ত্রী। ওনার আর একটা পরিচয় আছে, উনি তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান। মানে কি পার্টি, চিন্তা করুন, যে দলের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যানকে পুলিশ কোমরে দড়ি পরিয়ে নিয়ে যায় চুরি করার জন্য। এই হচ্ছে একটা দলের অবস্থা। এই যে 21 কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে এবং আরো কত টাকা কোথায় কোথায় লুকিয়ে আছে আমরা জানি না, সেই টাকাকে বাজেয়াপ্ত করতে হবে। এই প্রতিটা টাকায় বেকার ছেলে মেয়েদের চোখের জল লেগে আছে। এই আজকে আমি দেখছিলাম পার্থ চট্টোপাধ্যায়, আপনি একটু আগে দেখাচ্ছিলেন, আইনজীবী বলছেন যে ওনার জীবনের দাম দিতে পারবে কিনা ইডি। যে ছেলে মেয়েগুলোর জীবনের 10টা 11টা বছর চলে গেল, তাদের জীবনের দাম দিতে পারবেন? আজকে বাংলার একজন বাবা মারা যে কি কাজ হয়েছে দেখছি, আমার ছেলেটা আমার মেয়েটা পরিশ্রম করে রাত জেগে পড়াশুনো করে চাকরির পরীক্ষা দিয়ে কোয়ালিফাই করে চাকরি পাচ্ছে না, তারপর ধর্মতলায় বসে অনশন করছে। মমতা ব্যানার্জির পুলিশ গিয়ে তাদের খালি পেটে কুকুরের মতো মারধর করছে, তারপর সেখান থেকে তুলে নিয়ে লালবাজারে নিয়ে যাচ্ছে, তারপর হঠাৎ করে
বাবা মা টিভির পর্দায় দেখছে ব্রেকিং নিউজ কি না আমার ছেলেটা আমার মেয়েটা লালবাজারের লকআপে বাথরুমে ঢুকে সিলিং থেকে জড়ি ঝুলিয়ে সুইসাইড করতে গেছিল, যে আমি এই রাজ্যে আর বাঁচবো না, পড়াশুনো করে চাকরি না পেয়ে রাস্তায় অনশন করছি, সেখান থেকে পুলিশ মারতে মারতে তুলে নিয়ে যাচ্ছে, আমি চুরি করিনি, ডাকাতি করিনি, আমি আর বাঁচবো না, আত্মহত্যা করতে যাচ্ছে একজন শিক্ষক হতে বেরিয়েছিল বাড়ি থেকে, যে ছেলেটা যে মেয়েটা, এইটাকে ফেরত দিতে পারবে পার্থ চ্যাটার্জি আইনজীবী? আজকে আমি আপনার বলছি এই এত বড় একটা অপরাধ চক্র, এই অপরাধ চক্রকে যারা সংগঠিত করেছে তাদের থেকেও বড় অপরাধী যারা এটাকে আজকে ডিফেন্ড করছে, যারা ডিফেন্ড করবে, এদের সবার উপর গণঘৃণা বর্ষিত হোক। সাংবাদিক সুমন ভট্টাচার্য, দেখুন, যে কোনো দুর্নীতি তদন্ত হওয়াটা খুব জরুরি, দুর্নীতির তদন্ত অবশ্যই হোক, কিন্তু দু তিনটে অন্য প্রশ্ন পলিটিক্যালি জায়গাটা স্বাভাবিক। এক হচ্ছে যে আমাদের দেশে তো সিবিআই ইডি সম্পর্কে খুব একটা আমাদের আস্থা নেই, ফলে সিবিআই ইডি কতটা ভালো কাজ করবে সেটা নিয়ে একটা সন্দেহ। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি শতরূপকে একটা জিনিস মনে করাবো, নিশ্চয়ই যে কোনো দুর্নীতির তদন্ত হোক। তার সঙ্গে গতকাল ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটা কথা বলেছেন যে মিডিয়া ট্রায়াল যেন না হয়, অর্থাৎ মানে টেলিভিশন চ্যানেলে যেন আগে থেকে কাউকে দোষী সাব্যস্ত না করা হয়, নিশ্চয়ই। ফলে এইটার যেন না হয়, ফলে নিশ্চয়ই দুর্নীতির তদন্ত আর মিডিয়া ট্রায়াল বা ক্যাঙ্গারু কোর্ট বসানোটা এক না, এটা কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে আবার আমি বলবো যে দুর্নীতি তদন্ত সবচেয়ে বেশি জরুরি, কিন্তু ইডি বা সিবিআই এর প্রতি ভারতবর্ষে বিজেপির শাসনকালে আস্থা খুব কম। সুমনদা, আমি দুটো কথা বলতে পারি। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে রাজ্য মানে আমাদের দেশের আদালতগুলো যদি তাদের কনস্টিটিউশনাল ট্রায়ালটা ইন ডিউ টাইম শেষ করতে পারে, তাহলে মিডিয়া ট্রায়ালেরও দরকার হবে না, চায়ের দোকানের ট্রায়ালেরও দরকার হবে না, সেটা যেন সুপ্রিম কোর্ট দায়িত্ব নেয় যে আদালতগুলো করে। এক। দ্বিতীয় কথা হচ্ছে ইডি সিবিআই এর সাকসেস রেট সম্পর্কে আমাদের ধারণা আছে, এবং কথাটা হচ্ছে যে ইডি সিবিআই তদন্ত করার দরকার হচ্ছে কেন? আমি ধরে নিচ্ছি পার্থ চট্টোপাধ্যায় কি বাকি তৃণমূল নেতারা ধোয়া তুলসী পাতা, একজন মহিলার ফ্ল্যাটে 21 কোটি টাকা আছে, এখন যখন আমার আপনার প্রত্যেক দিন বাজারের ব্যাগটা ছোট হয়ে যাচ্ছে, মূল্য বৃদ্ধিতে উপার্জন কমে যাচ্ছে, মানুষ ঢুকছে, লকডাউনে কাজ হারিয়ে রাস্তায় সবজি বিক্রি করছে, এই সময় বেআইনি 21 কোটি টাকা পাইলড আপ হয়ে আছে, লরি পাঠিয়ে সেই টাকাকে বাজেয়াপ্ত করতে হচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশ কি করছিল? আমি একে অপরের প্রতিপক্ষ নই। আমি বলছি পশ্চিমবাংলার মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন মমতা ব্যানার্জির সরকারকে, ইডি কেউ নয়, সিবিআই কেউ নয়। এত বড় দুর্নীতি হচ্ছে, পশ্চিমবঙ্গের পুলিশ যদি সেই তদন্ত করতো, দোষীদেরকে গ্রেফতার করতো, ইডি কে সিবিআই কে ডাকতে হতো না, তার কাজকে নিয়ে আমাকে আপনাকে পর্যালোচনা করতে হতো না। পশ্চিমবাংলার পুলিশ চোরেদেরকে পাহারা দিয়েছে, তার জন্য আজকে ইডি এসছে, সিবিআই এসছে। এই খাল কেটে কুমির মমতা ব্যানার্জির দল এনেছে, অন্য কেউ আনেনি। আমি শতরূপের মানে দুর্নীতির তদন্তের বিষয়ে কোনো বলছি না, আমি শতরূপকে শুধু মনে করিয়ে দেব, এর আগে পশ্চিমবাংলায় সবচেয়ে বড় ইডির যেটা তদন্তের দায়িত্ব ছিল সেটা চিট ফান্ডে, এবং সেখানে ইডির যিনি আইও ছিলেন তাকে পরে গ্রেফতার করা হয়েছিল মনোজ কুমারকে, কারণ তিনি ওই মামলায় যিনি প্রধান অভিযুক্ত তার স্ত্রীর সঙ্গে একই হোটেলে গিয়েছিলেন, এবং তারপরে সেই মনোজ কুমার নামে ইডির প্রধান অফিসারকে একমত হয়ে সুমনদা আপনাকে আরেকটা উদাহরণ ঘটনায় সকালবেলা মমতা ব্যানার্জি সিবিআই তদন্ত চেয়েছিলেন, দুপুরবেলা বুদ্ধদেব ভট্টাচার্য সিবিআই তদন্তকে হ্যান্ডওভার করে সিবিআই কে, কোনো আদালতে যেতে হয়নি। তারপর তাপসী মালিকের ঘটনায় সুরিত দত্তকে ইমপ্লিকেট করেছিলেন যে সিবিআই অফিসার, তাকে টাকার বান্ডিল নিয়ে গ্রেফতার করা হয়েছিল, যে সিবিআই তদন্ত চেয়েছিলেন মমতা ব্যানার্জি। এই সব সত্যি। এই জন্য আমি আবার বলছি সুমনদা, ইডিরও দরকার ছিল না, সিবিআই দরকার ছিল না, যদি দিদির পুলিশ কাজটা করতো, তার বদলে দিদির পুলিশ চোরেদেরকে স্যালুট করলো। শতরূপ সুমন রায়চৌধুরী। প্রথমে একটু বড্ড গরম লাগছে, একটু হাওয়া খেয়ে নি। আজকে বাংলায় টাকা উঠছে, তৃণমূলী নেতারা বিভিন্নভাবে সমাজ মাধ্যমে পশ্চিমী নাচ নাচা মহিলাদের, রিলস করা মহিলাদের বাড়িতে টাকা গচ্ছিত রাখছেন। এই হচ্ছে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর তৃণমূলের সরকার। বাংলার পশ্চিমী নাচ নাচা মহিলা, রিলস করা মহিলা, আপনি এটা বলতে পারেন না। যে কোনো মহিলা সম্পর্কে এই কথাটা বলা যায় না। আমি 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 কোন মহিলাকে অবজ্ঞা বা অসম্মান করছি না,
কিন্তু বুঝতে হবে জিনিসটা, আমি পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী, আগামী প্রজন্মকে আমি কি শিক্ষা দিয়ে গেলাম? আজকে তৃণমূল কংগ্রেসের এমন অবস্থা, তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের গায়ে হাত দিলে গায়ে কালি লেগে যায়। রাজনীতির অধঃপতন এমন জায়গায় নিয়ে চলে যাওয়া হয়েছে, বাংলার মানুষ নিশ্চয়ই এটা সেন্স করতে পারছেন। পাবলিক পারসেপশন আজকে তলানিতে গিয়ে দাঁড়িয়েছে। এরপরে সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং তৃণমূল কংগ্রেসের ক্যাবিনেট মিনিস্টার বড় বড় কথা বলছেন এবং বলছেন যে দল ব্যবস্থা নেবে। ওনারাও তো সারদা এবং নারদাতে অ্যাকিউজড, ওনাদের বিরুদ্ধে দল কি ব্যবস্থা নিয়েছে? পার্থ চট্টোপাধ্যায়ও অ্যাকিউজড, এখনো কোর্টের রায় আসেনি। সেই জন্য কারোর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কোনো ধরনের অ্যাকশন নেবে না, কারণ তৃণমূল কংগ্রেসের এই ছুটটা দেওয়া আছে যে যতটা পারো রোজগার করো এবং পার্টির ভান্ডার এবং নিজের ভান্ডার ভরো। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজি, তৃণমূল কংগ্রেসের আদর্শ, এবং এই বাণী ওরা আগামী প্রজন্মের মধ্যে ইনজেক্ট করে দেওয়ার চেষ্টা। আমি জানি সুমনবাবু এই কথা প্রসঙ্গে তৃণাঙ্কুর কিছু বলতে চাইবেন, তবে তার আগে আমি একবার দর্শককে দেখিয়ে নিতে চাইবো পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার, কিন্তু কেন গ্রেপ্তার দেখুন। করেছিলাম পাইনি আমার ঘনিষ্ঠের বাড়িতে টাকার পাহাড়, গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতির পাহাড়, কোথাও সাদা খাতা জমা দিয়ে চাকরি, কোথাও 18 বছর বয়স হওয়ার আগেই নিয়োগ, অভিযোগের পাহাড়, মামলারও পাহাড়। হাইকোর্টের নির্দেশে তদন্তে নামে সিবিআই, ইডি, নাম জড়ায় পার্থ চট্টোপাধ্যায়ের। পার্থ শিক্ষামন্ত্রী থাকাকালীনই শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। হাইকোর্টের নির্দেশে সিবিআই এর দপ্তরে হাজিরা দেন পার্থ। শুক্রবার তার নাকতলার বাড়িতে পৌঁছয় ইডি। ইডি সূত্রের দাবি, পার্থর বাড়িতে উদ্ধার হওয়া নথির সূত্র ধরেই ইডি আধিকারিকরা হানা দেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে। সেখানেই মেলে কোটি কোটি টাকা। সূত্রের দাবি, 500-2000 কিছু বান্ডিল মিলেছে এসএসসি এবং উচ্চশিক্ষা দপ্তরের নাম লেখা খামেও। কোথা থেকে এলো এই টাকার পাহাড়? ইডি সূত্রের দাবি, জেরায় অর্পিতা বলেন টাকা পার্থ চট্টোপাধ্যায়ের। এ বিষয়ে ইডি পার্থকে প্রশ্ন করলে তিনি সদুত্তর দিতে পারেননি। এরপরই প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করে ইডি। তদন্তকারীদের দাবি, তদন্তে সহযোগিতা করছেন না পার্থ চট্টোপাধ্যায়। তার বয়ানে অসঙ্গতি রয়েছে। করেছিলাম পাইনি নিউজ 18 বাংলা। তৃণাঙ্কুরের সঙ্গে কথা বলবো, তবে তার আগে একবার সবার কাছেই যেমন প্রতিক্রিয়া জানতে চাইছি, আমি শিলভদ্রবাবুর কাছেও জানতে চাইবো। শিলভদ্রবাবু, আপনার প্রাথমিক প্রতিক্রিয়া গ্রেপ্তার প্রাক্তন শিক্ষামন্ত্রী। দেখুন, দুর্নীতি চলছে, সারা বাংলার মানুষ বারবার চিৎকার করে বলছে দুর্নীতি চলছে। আজকে আমরা মাননীয় আদালতকেও ধন্যবাদ দেব যে তাদের কথা বলতো সিবিআই তদন্ত করে, ইডি তদন্ত করে একটা বড় দুর্নীতিকে সামনে নিয়ে এসেছে। আমি এত বছরের রাজনৈতিক জীবনে ভারতবর্ষের অন্য জায়গায় রাজনৈতিক নেতাদের কাছ থেকে অনেক বেশি দুর্নীতি হয়তো কিছু কিছু শুনেছি, কিছু সবটা বলতে পারবো না, কিন্তু পশ্চিম বাংলায় একজন রাজনৈতিক নেতাকে বা তার কোনো সহযোগীর কাছ থেকে, সেই ভদ্রমহিলা বলছেন সব টাকাটাই দিয়েছেন উনি, সেইভাবে এতগুলো টাকা, এত টাকার সোনা, এত টাকার বিদেশি মুদ্রা আমার মনে হয় না কোনোদিন কোথা থেকে পাওয়া গেছে। আজকে একটা কোথায় দুর্নীতিটা গিয়ে পৌঁছেছে, যে দুর্নীতিটার জন্য আজকে সব থেকে খারাপ লাগছে যে শুধুমাত্র তো উনি রাজ্যের মন্ত্রী নন, উনি একটা রাজনৈতিক দলের ডিসিপ্লিনারি কমিটির প্রধান। তাহলে যে রাজনৈতিক দলের ওই ডিসিপ্লিনারি কমিটিতে থাকার লোকটাই দুর্নীতিগ্রস্ত, সেই রাজনৈতিক দলটার কি অবস্থা এটাও তো বুঝে দেখতে হবে। এবং
আজকের বিষয়ের পরে আমি অনেকেই দেখলাম তৃণমূলের অনেক নেতাই বলতে শুরু করেছেন যে আমরা চিনি না, আমরা জানি না। এদিকে মমতা ব্যানার্জি তিনি কথা বলছেন ওর সঙ্গে, তুমি উড়িষ্যায় করেন, উড়িয়া ভাষায় কথা বলছেন, তার প্রমাণও মানুষের কাছে আছে। তিনি শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে রক্তদান প্রোগ্রামে ফিতে কাটছেন, সেটাও মানুষ দেখতে পাচ্ছে। পার্থবাবুর সঙ্গে তো প্রচুর ছবি আছে, সেটা ছেড়ে দিলাম। তো সমস্ত জায়গায় দাঁড়িয়ে সেই মানুষটাকে আজকে তৃণমূল কংগ্রেসের নেতারা তাকে বলছেন আমরা চিনি না। আবার 21শে জুলাইয়ের মঞ্চে তার ছবি দেখা যাচ্ছে, তিনি ঘাড় কাত করে মিষ্টি হেসে ছবি তুলছেন। এখন এইভাবে ভাবছেন, আজকে হঠাৎ করে ছেড়ে দিচ্ছেন, উনি আমাদের কেউ নন, কালকে ওনাকে দিয়েই কাজ করাতে হয়েছিল। এইভাবে দুর্নীতি থেকে সরে গিয়ে তৃণমূল কংগ্রেস কি বাঁচবে? কারণ রাজনৈতিক দলের প্রত্যেকটা মানুষই জড়িয়ে পড়ছে। এবং আমি শতরূপের সঙ্গে রাজনৈতিকভাবে আমরা আলাদা মনোভাবে থাকলেও আমি একটা ব্যাপারে বলছি যে এর আগে অনেক রাজনৈতিক দলের অনেক দু একজন নেতা, অনেকের সম্বন্ধে হয়তো দুর্নীতির কথা উঠেছে, কিন্তু একটা রাজনৈতিক দলের বা একটা সরকারের প্রায় সমস্ত মন্ত্রীর বিরুদ্ধেই সব জায়গা দিয়ে দুর্নীতি, দলের জেলা সভাপতির বিরুদ্ধে দুর্নীতি, সবটা এইভাবে আমার মনে হয় না অতীতে কোনো রাজনৈতিক দলের কোথাও হয়েছে। তৃণমূল অতনুদা, আমি অনেকক্ষণ পরে বললাম, আমি অনুরোধ করছি আমাকে 1.5 মিনিট টানা সময় দিও, আজকে ইন্টারাপ্ট না করে পরে প্রয়োজনে কম সময় দিও। আমি আজকে তোমাকে ধন্যবাদ জানাই যে এতক্ষণ পরে আমাকে বলতে দিলে, এবং এতজন এতগুলো কথা বললো না, আমার বোধহয় বলতে সঠিক ব্যাখ্যাটা করতে সুবিধা হলো। সুমনদা, আমি যদি একটু যদি নোটটা নিয়ে আপনাকে একটু গরম হাওয়াটা যদি আমি খেতে পারি, একটু যদি সহযোগিতা করেন, একটু আপনাকে একটু। আমি দেখুন, বিরোধীরা এত সুন্দর করে যে নোটে হাওয়া খেলো আমার কংগ্রেসের মুখপাত্র, সেটা বেসিক্যালি একটা জাল নোট। বেসিক্যালি আমি যাদের জানি না সংবাদ মাধ্যমে নোট দেখানো যায় কিনা, তিনি যেভাবে করে থাকেন না কেন, এই বিরোধীরা যা যা বক্তব্য রাখলেন এতক্ষণ ধরে, এতগুলো নোটগুলো দেখালেন, আমি জানি না ওইখানে নোটগুলো ঠিক দেবে ঠিক, আমি নিশ্চয়ই সেই নোটগুলো হয়তো ঠিকই হবে, কিন্তু আমি বোঝানোর চেষ্টা করলাম যে বিরোধীরা অন শো বসে যা যা বলতে সব জানি। একটা সুমনদা যা বললেন, একটু আগে আমার শতরূপদা বললেন যে তিনি শৃঙ্খলা এবং কমিটির চেয়ারম্যান, উনি রানিং এ বলে গেলেন, দর্শকরা ভাবছেন যা বলছেন সঠিক, কিন্তু উনি বেঠিক। কেন শৃঙ্খলা এবং চেয়ারম্যান নাম সুব্রত বক্সু, উনি হয়তো জানেন না। এখন বলছেন আমি জানতাম ভুলটা ধরিয়ে দিচ্ছি, আমি চুপ ছিলাম, তাহলে ওই কারণে সরিয়ে দিয়েছে না শৃঙ্খলা রক্ষা কমিটি থেকে। বলতে দিন, আমি ডিস্টার্ব করিনি আপনাকে, মাঝখানে ভুল বললো। দ্বিতীয় কথাই যে শিলদা অত্যন্ত মানে প্রখর রাজনীতিবিদ, তিনি জানেন আমি তাকে খুব ব্যক্তিগত শ্রদ্ধা করি, কিন্তু আমার খুব মানে তিনি ভালো বক্তা, তিনি কতগুলো বিষয় খুব সুন্দর করে এড়িয়ে গেলেন। আমি একদম সেফগার্ড না করে বলছি, পার্থবাবু যদি দোষী হন বা কেউ যদি দোষী হয়, আইনের পথে চলবে, দল তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে যদি আইন বলে। কিন্তু সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছি, কেন বলুন তো, কেন পার্থ চট্টোপাধ্যায় বা অন্যান্য বা তৃণমূল ঘনিষ্ঠ, সঠিক হোক বেঠিক হোক, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় যে ইডি যায়, সিবিআই ধরা পড়ে, কেন মেহুল চস্কি ধরা পড়ে না, কেন বিজয় মালিয়া ধরা পড়ে না, কেন নীরব মেধি ধরা পড়ে না? আজকে এই ছবির কথা বলছেন এরা, বড় বড় কথা বলছেন। আজকে নরেন্দ্র মোদীর সঙ্গে এই সকলের ছবি আছে। আজকে এই পামেলারই, যার বিভিন্ন সুন্দর সুন্দর ছবি আমরা দেখি, তার সঙ্গে সে তো আজকে দুদিন আগে দেখলাম সে রাজভবনে গেছে, তার ছবি, সে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছে, তার ছবি। আজকে যদি ছবি সব কথা বলে, তবে আমি অনুরোধ করব, থুতুটা উপরে ছিটলে তো নিজের গায়েই পড়ে। আজকে যদি কেউ দোষী হয়, তার দোষী সাব্যস্ত হবে। আজকে কে অর্পিতা, কে কোন অনুষ্ঠানে গেছে, একটা 21শে জুলাই মঞ্চে কবে গেছে, আমি কালকে মঞ্চে ছিলাম, দেখিনি। আজকে 21শে জুলাই মঞ্চে আমি দেখছিলাম। আমি শেষ করতে দিন, আমাকে শেষ করতে দিন, আমাকে শেষ করতে দিন। আমি বলছি 1.5 মিনিট আমাকে দিতে হবে, শেষ করতে দিন। কালকে সেই মঞ্চে গোটা 30 জন আর্টিস্ট ছিলেন, তারা কিন্তু কেউ তৃণমূল কংগ্রেসের নয়, তারা আমন্ত্রিত হিসেবে গেছিলেন। আজকে আমন্ত্রিতের সঙ্গে যে তৃণমূল কংগ্রেস যোগসাজ করে দেয়, সেটা ভুল। প্রত্যেকের ব্যক্তিগত জীবন আছে, ব্যক্তিগত জীবন আর রাজনৈতিক জীবনকে দয়া করে মেলাবেন না। আমাদের দলের পরিষ্কার কথা, এর সঙ্গে কোনো সম্পর্ক দলের নেই। আজকেও দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায় দোষী, আইন সে কথা বলছে না। আজকেও 5 জন দোষী, আইন সে কথা বলছে না। দোষী যদি দোষী সাব্যস্ত হয়, দল সবার আগে স্টেপ নেবে। তৃণমূল কংগ্রেস কোন রকম ভাবে অন্যায়কে দেয় না। যখন তৃণাঙ্ক এই প্রশ্ন করছে, যখন এই প্রশ্ন তৃণাঙ্ক যখন করছেন, তখন একটা কথা বলতে হবে,
সবাই অ্যাকিউজড। শোনো। এরকম কেন হয়? বাংলার রাজনীতিতে একমাত্র শাসক দল তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধি থেকে ক্যাবিনেট মিনিস্টার কথা বলবেন না, সবাই আপনারা বলছেন সবাই বাংলায় জেলে যায় ভুল, আর সবাই দিল্লিতে জেলে ঠিক। যায়। ইডি সবাই দিল্লিতে জেলে ভুল আর কেন বাংলায় যায়? ঠিক। সবাই আপনার জেলে পোস্টার কেন বিরোধী যায়? কথা বলছে। একটা কথা বলবো, শোনো, বলতে হবে, আপনার সময় আপনি বলবেন, সুমনবাবু আপনার সময় বলবেন, সুমনবাবু আপনার সময় বলবেন। তৃণাঙ্কুর যখন এই প্রশ্ন বারবার উঠছে যে আদৌ দলের কেউ আছেন কিনা, কেউ আদৌ আছেন কি নেই, না, আমি তৃণাঙ্কুরের কাছে আর যাচ্ছি না, আমি তৃণাঙ্কুরের কাছে প্রশ্ন রাখছি না, আমি শুধু তৃণাঙ্কুরের কথা সূত্রে বলছি যে আদৌ দলের সঙ্গে যোগ আছে কি নেই এই প্রশ্ন যখন উঠছে, তখন পার্থ চট্টোপাধ্যায় কেন গ্রেপ্তার? পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের লিঙ্ক কোথায়? কেন গ্রেপ্তার? দেখুন একবার। শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্ত, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্তে ইডি সিবিআই। এমনই পরিস্থিতিতে হঠাৎ হাজির নতুন এক চরিত্র, অর্পিতা মুখোপাধ্যায়, যার বাড়ির বন্ধ ঘরে কোটি কোটি টাকা। কিভাবে নিয়োগ দুর্নীতির মামলার শিকড় পৌঁছলো টালিগঞ্জের এই আবাসনে? ইডি সূত্রের দাবি, তদন্তের মোড় ঘুরিয়েছে কয়েকটি দলিল। সূত্রের খবর, শুক্রবার পার্থর বাড়িতে তল্লাশির সময় ইডি আধিকারিকদের নজরে আসে বেশ কয়েকটি দলিল, যাতে অর্পিতা মুখোপাধ্যায়ের নাম ছিল। তদন্তকারীরা পার্থ চট্টোপাধ্যায়ের কাছে জানতে চান অর্পিতা কে, অর্পিতার দলিল কেন তার বাড়িতে। ইডি সূত্রের দাবি, এর কোনো সদুত্তর দিতে পারেননি পার্থ। এরপরেই টালিগঞ্জে অর্পিতার ফ্ল্যাটে যান ইডি আধিকারিকরা। অর্পিতার ফ্ল্যাটে শুরু হয় তল্লাশি। ইডি আধিকারিকদের নজরে আসে একটি ঘর, যার দরজা বন্ধ রয়েছে। এই ঘরই নতুন মোড় আনে তদন্তে। ইডি সূত্রে দাবি, এই ঘরে ছিল একটি বন্ধ আলমারি। ইডি আধিকারিকরা আলমারিতে ধাক্কা দিতেই উপর থেকে টাকার বৃষ্টি, বন্ধ ঘরে টাকার পাহাড়। এই সমস্ত ইডি আধিকারিকরা উদ্ধার করার পর যখন অর্পিতা মুখার্জিকে প্রশ্ন করা হয় যে এই এত বিপুল পরিমাণ টাকা সোনা কোথা থেকে এলো, তখন কিন্তু তিনি জানিয়ে দেন এই সমস্ত কিছুই পার্থ চট্টোপাধ্যায়ের। তখনই ইডির আধিকারিকরা দফায় দফায় পার্থ চট্টোপাধ্যায়কে তারা জিজ্ঞাসাবাদ করেন যে এই টাকার, অর্থাৎ এই যে বিপুল পরিমাণ কোটি কোটি টাকার, এর আয়ের উৎস কি, কোথা থেকে এলো এই বিপুল পরিমাণ টাকা, সোনা এবং এই এত গয়না। তাতে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় কোনো সদুত্তর তিনি দিতে পারেননি। কয়েকটি দলিলের সূত্র ধরেই তদন্তে নতুন মোড়, শেষ পর্যন্ত গ্রেপ্তার পার্থ, অর্পিতা। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে অর্পিতা হাজরা, নিউজ 18 বাংলা। অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে 21 কোটি 20 লক্ষ টাকা। উদ্ধার এসএসসির খামে মোড়া কয়েক কোটি টাকা। মিলেছে 85 লক্ষ টাকার সোনার গয়না, 54 লক্ষ টাকার বৈদেশিক মুদ্রা। উদ্ধার 20টিরও বেশি মোবাইল। ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি ফ্ল্যাটের নথিও। অভিনেতা থেকে মন্ত্রী ঘনিষ্ঠ, অর্পিতার জীবনের লম্বা উড়ান। ইডি সূত্রে খবর, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মডেলিং করেন। সূত্রের খবর, ওড়িয়া ফিল্মে অভিনয় দিয়ে কেরিয়ার শুরু অর্পিতার। তামিল এবং বাংলা সিনেমাতেও অভিনয় করেন। অর্পিতাকে নাকতলা উদয়ন সংঘের পুজোর প্রমোতেও দেখা যায়। পুজোর মডেল মুখ ছিলেন অর্পিতা। নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যাতায়াত ছিল অর্পিতার। অনেক অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা যায় অর্পিতাকে। গত বিধানসভা ভোটের প্রচারেও পার্থ চট্টোপাধ্যায়ের পাশে বিভিন্ন জায়গায় অর্পিতাকে দেখা যায়। অর্পিতার পৈতৃক বাড়ি উত্তর 24 পরগনার বেলঘরিয়ার দেওয়ানপাড়ায়। সেখানে এখন তার মা থাকেন। তিনিই জানালেন, মেয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে, মাঝে মধ্যে বাড়ি আসে মেয়ে। স্থানীয়রা জানাচ্ছেন, বেলঘরিয়ার রথতলা মোড়ে বিলাসবহুল আবাসনে অর্পিতার নামে 2টি ফ্ল্যাট রয়েছে। তো বাইরে বাইরেই কাজকর্ম করেছে, ও সিরিয়াল করেছে, সিনেমা করেছে, ও প্রযোজনা সংস্থার সঙ্গে ছিল, ও ব্যবসার সঙ্গে ছিল, ও
বাবা ভালো চাকরি করতো, চাকরি পেত, চাকরিটা নিল না সেন্ট্রাল গভর্নমেন্টে। এত টাকা পেলো, এইভাবে চুরি হয়ে গেল, কি করে হলো, কি করে রিলেশনটা করলো? বললেন পার্থ চট্টোপাধ্যায় বলছেন টোটালি দনপাড়া বদনাম হয়ে গেল। এর সাথে মন্ত্রীরা জড়িয়ে গেছেন। ইডির হাতে গ্রেফতার অর্পিতা। বিশাল পরিমাণ টাকা সম্পত্তির উৎস নিয়ে সদুত্তর দিতে না পারায় গ্রেফতার। রূপকথা এখন চুপ কথা। নিউজ 18 বাংলা। এটা বহুদিন ধরে চলছিল চেষ্টা, কিন্তু কোথাও না কোথাও গিয়ে আটকে যাচ্ছিল তদন্তটা। এটা সামান্য হিমশৈলের চূড়া মাত্র, সবে শুরু হয়েছে। তার শাখায় প্রশাখায় যাদের নাম পাওয়া যাচ্ছে ওখানে আসল তথ্য পাওয়া যাবে, যেমন ওখানে পাওয়া গেছে। ওনারা ভাবছিলেন এইভাবে বলে কয়ে বহু সিবিআই অফিসারকে ম্যানেজ করে ওনারা চালিয়ে যাচ্ছিলেন। কারণ কালকে ববি হাকিম বলেছেন যে হাইকোর্টের আদেশে তো সিবিআই তদন্ত করছিল, ইডি কেন এসছে? মানে সিবিআইকে ম্যানেজ করা হয়ে গেছিল, মাঝখান থেকে ইডি বেরিয়ে এসছে এবং সব গড়বড় হয়ে গেছে। এই যে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে, সেই টাকা এক জায়গায় নেই। সে টাকা নেতা, পার্টি, পুলিশ আর সিবিআই কোর্ট পর্যন্ত পৌঁছে গেছে। যতদিন না এর শেষ হচ্ছে, আমার মনে হয় ইডি যেন না আটকায়, শেষ পর্যন্ত যেন দেখে ছাড়ে। দিলীপ ঘোষের এই বক্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে কুণাল ঘোষ নীরব মোদী প্রসঙ্গ টানলেন। এই টাকার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। যার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে তিনি তৃণমূলের কেউ নন, তার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। সম্পর্কের কথা বলে গ্রেফতার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। এই টাকার উৎস কি, এর পিছনে কি আছে, শুধুমাত্র একটা গল্প ছড়িয়ে না দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এই তদন্ত শেষ করে আদালতের কাছে পরিষ্কার বিষয়টি জানিয়ে দিতে হবে। যেখানে নোটবন্দি চলছে সেখানে এত বেআইনি টাকা, কালো টাকা, নগদ টাকা এলো কি করে, সেটাও তদন্ত করে দেখা দরকার। বিচারে যদি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগের কথা বলা হচ্ছে বিচারে সত্য বলে প্রমাণিত হয়, সেক্ষেত্রে নিশ্চিতভাবেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলগতভাবে তার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার নিশ্চিতভাবেই সেই ব্যবস্থা নেবে। চুল পড়ার সমস্যা? তাহলে ব্যবহার করুন দ্য শোমি স্ক্যান প্রোডাক্টের অর্গান অয়েল সমৃদ্ধ হেয়ার ভাইটালাইজিং সিরাম এবং বায়োটিন সমৃদ্ধ হেয়ার প্লাস ক্যাপসুল। শতরূপ দল বলছে যে যদি প্রমাণিত হয় অভিযুক্ত, তাহলে দল যা ব্যবস্থা নেওয়ার নেবে। একদিক থেকে ঘুরিয়ে বলতে গেলে দল এখনো পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের পাশেই রয়েছে। আসলে কুণাল ঘোষ যখন গ্রেপ্তার হয়েছিলেন তখনও পার্থ চট্টোপাধ্যায় প্রেস কনফারেন্স করে এই কথাগুলোই বলতেন, যাকে গ্রেপ্তার করেছেন তার সঙ্গে বুঝে নিন দলের সঙ্গে এই দুর্নীতির কোনো সম্পর্ক নেই, দোষী প্রমাণিত হলে দল ব্যবস্থা নেবে। আর এই যে বলছেন না দলের কেউ হয় না, তৃণমূল অবশ্য একটা ফর্মুলা দিল, আমি আপনাদের ক্যামেরা ধরা পড়বে কিনা জানি না, আমি এই ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, দলের কেউ নয়, মঞ্চের ফ্রন্ট রোতে বসে আছে। তৃণমূল হয়তো দেখতে পারেনি, তার কারণটা হচ্ছে যে এই সমস্ত এই যে সামনে টেবিল পাতা, তারপরে শোভনদেব চট্টোপাধ্যায় পাশে বসেছে, মঞ্চের ফ্রন্ট রোতে এই ভদ্রমহিলা বসে আছেন। এখন তৃণমূল তো এমন একটা দল এদের তো আর যাই হোক মন্ত্রীদের, সব মন্ত্রীদেরই দেখছি একজন আর কিছু থাকুক না থাকুক একজন দুজন করে ঘনিষ্ঠ আছেন। এবার এদের দল এই ঘনিষ্ঠারা সমস্ত মঞ্চের সামনে বসে থাকে, আর এর মতো চিরকালের তৃণমূল কর্মীরা ডিম ভাতের লাইনে দাঁড়িয়ে থাকে, সেই কারণে হয়তো চোখে পড়েনি। তবে আমি একটা কথা বলছি অতনু এখানে, যে দেখো ওনার আজকে এই যে এখন তুমি যখন শোটা শুরু করছিলে তখন তার আগে তোমাদের চ্যানেলেই দেখানো হচ্ছিল যে পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ আমার তাতে কোনো অসুবিধা নেই, কারণ আমাদের রাজ্যে তো আমরা জানি পিজি মানে তো এখন কোনো হাসপাতাল নয়, পিজি মানে হচ্ছে পিসির গোডাউন। কিন্তু এই যে কুণাল ঘোষের এই যে প্রেস কনফারেন্স তোমরা শোনালে, এই কুণাল ঘোষ আজ থেকে 1.5 মাস আগে তৃণমূলের স্পোক্সপারসন হওয়ার পরে, মানে এমন নয় যখন উনি জেলে ছিলেন এবং বলতেন যে মমতা ব্যানার্জির বাড়িতে 7,500 টাকা আছে, মমতা ব্যানার্জি 7,500 টাকায় মুখ্যমন্ত্রী হয়েছেন, আমি সেই ফেসটা বলছি না। আজ থেকে 1.5 মাস আগে যখন তৃণমূল কংগ্রেসের স্পোক্সপারসন কুণাল ঘোষ রোজ তৃণমূল ভবনে বসে প্রেস কনফারেন্স করেন, এই কুণাল ঘোষ আদালতের এজলাসে দাঁড়িয়ে বলেছেন যে এসএসকেএম এর ভোটবান ওয়ার্ড হচ্ছে চোর মন্ত্রীদের আশ্রয়স্থল হয়ে গেছে, এই কুণাল ঘোষ বলেছেন। এক, আর দ্বিতীয় কথা আমি মনে করি, দেখো মনে করাই অতনু, উনি যদি অসুস্থ থেকে থাকেন, ওনার চিকিৎসা যা আছে প্রোটোকল হবে, তাতে আমার অসুবিধা কিছু নেই। কিন্তু তৃণমূলের এর আগে যে নেতা মন্ত্রীরা এই দুর্নীতির জন্য গ্রেপ্তার হয়েছিলেন এবং দীর্ঘ সময় যাপন করেছিলেন এসএসকেএম এর ভোটবান ওয়ার্ডে, বিট মদন মিত্র, বিট সুদীপ ব্যানার্জি, বিট শোভন চট্টোপাধ্যায় থেকে আমি একটার পর একটা নাম বলে যেতে পারি, এরা প্রত্যেকে কিন্তু গ্রেপ্তার হওয়ার আগে নেশে কুদে বেড়াচ্ছিলেন,
গ্রেপ্তার মানে বেল পাওয়ার পরে নাচ করেন, গান করেন, বারান্দায় দাঁড়িয়ে তাতা থই থই করে ভিডিও বানান নিজের, হ্যাঁ ও লাভলি বলে করেন, সুইমিং পুলে খালি গায়ে সাঁতার কাটেন, রঙিন জীবন যাপন করেন। ঠিক যে সময়টা জেলে থাকেন, যে সময়টা অ্যারেস্টেড থাকেন, ঠিক সেই সময়টা এমন অসুস্থ হয়ে পড়েন যে এসএসকেএম এর বিছানা ছেড়ে উঠতে পারেন না। আমি বলছি আমরা কেন দেখুন আজকে পার্থ চট্টোপাধ্যায়কে যে দুর্নীতিতে গ্রেপ্তার বা যে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, আপনাদের মনে করে আজ থেকে কয়েক মাস আগে যখন একবার এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারে, তখন কিন্তু আদালত রায় দিয়েছিল, পরে তার উপর স্টে অর্ডার আসলো যে এক, পার্থ চট্টোপাধ্যায়কে ইডির সিবিআই প্রশ্ন ফেস করতে হবে, সিবিআই প্রশ্ন ফেস করতে হবে, দুই, স্পেসিফিক্যালি বিচারপতি লিখে দিয়েছিলেন তার অর্ডারে যে পিজি হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ছুটতে পারবেন না পার্থ চট্টোপাধ্যায়। এই হচ্ছে পিজির উডবার্ন ওয়ার্ডের সঙ্গে তৃণমূলের নেতা মন্ত্রীদের সম্পর্ক, যা আদালতকে বলে দিতে হয় যে ওইটা আপনার মুখ লুকোনোর জায়গা নয়, জনগণের ট্যাক্সের টাকায় পিজি হাসপাতাল চলে, ওই চোরেদের আশ্রয়স্থল নয় ওটা। এই আমি বলছি আদালত রায় দিয়েছে, ইডি তদন্ত করছে, কিন্তু এই যে একটা প্র্যাকটিস শুরু হয়েছে যে আমি লালবাতি গাড়ি চড়ে ঘুরবো ফিরবো ফিতে কাটবো, যেই গ্রেপ্তার হবে উডবানে গিয়ে বডি ফেলে দেবো, আবার জেল খেটে বেরিয়ে এসে আবার ও লাভলি করবো আর তাতা থই থই করে নৃত্য করবো, এইটাও পশ্চিমবাংলা এই ছ্যাবলামিটাও আর বন্ধ হোক। সাংবাদিক সুমন ভট্টাচার্য, এটা কি একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে? দেখুন, মানে শতরূপের বক্তব্যের একটা প্রশান্ত নিঃসন্দেহে সত্যি যে প্রচুর আমরা মন্ত্রীদেরকে এতে যেতে দেখেছি, কিন্তু আমি তার আগে শতরূপের বক্তব্যের বলার আগে আমি দুটো পয়েন্ট বলতে চাইবো, সেটা আমার খুব দুঃখজনক মনে হয়েছে, সেই জন্য আমি বলছি। প্রথম কথা হচ্ছে কংগ্রেসের প্রতিনিধি যেটা বললেন যে পশ্চিমের পোশাক পরেন এবং তিনি রিল ভিডিও করেন, আমি জানি না এটা কোনো অপরাধ কিনা। মানে এটা যদি অপরাধ হয়, আমি গোটা দেশে কংগ্রেসের অন্তত 20 জন নেতা নেত্রীর নাম বলতে পারবো যারা রেগুলার রিল ভিডিও করেন। ওই বিষয়ে সঞ্চালক অলরেডি এই বিষয়ে ওনার অবজেকশন দিয়েছেন, আমি আমার পারসেপশন থেকে বলেছি না, আমি যতক্ষণ অন্য কেউ বলে আমি ততক্ষণ ডিস্টার্ব করি না। ফলে ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে বিজেপির প্রতিনিধিরা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন শিলভদ্রবাবু, যে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, ফ্যান্টাস্টিক। তো পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ওনাদের একজন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির বিরুদ্ধে সুমন রায়চৌধুরীর পার্টি কংগ্রেস আজকে দিল্লিতে প্রেস কনফারেন্স করে বলেছে তিনি তার মেয়ে মৃত ব্যক্তির নামে লাইসেন্স নিয়ে গোয়াতে বার চালাচ্ছে। সে ব্যাপারে বিজেপির কি স্টেপ বলেছেন একবার শিলভদ্রবাবুরা? যে স্মৃতি ইরানি কলকাতায় এসে কালী বিতর্ক থেকে শুরু করে সব বিষয়ে কথা বলে গেছেন, তার মেয়ের বিরুদ্ধে যখন অভিযোগ ওঠে তখন কিন্তু বিজেপি কিছু বলে না। অভিযোগ ওঠে, অভিযোগ তো উঠতেই পারে, অভিযোগ তো আপনি করতে পারেন আমার বিরুদ্ধে কালকে, আর এখানে তো টাকা পাচ্ছে শিলভদ্র, তৃণমূল কংগ্রেসের সাপোর্ট করতে গিয়ে এইসব আনছেন কত শিলভদ্র। আপনি না আপনি কথা বলবেন সেই সময় কেউ বলবে না, হচ্ছে সব আমাকে অনুশাসন শেখাতে শুরু করলো। এই দেখুন স্ক্রিনে কি দেখাচ্ছে, তো এই দেখানোর কোনো অপরাধ নেই, এই দেখানোর মধ্যে কোনো অপরাধ নেই বলছেন। ইয়ে উঠেছে, যদি দোষী প্রমাণিত হয় জেলে যাবে। আপনারা শাহরুখ খানের ছেলের বিরুদ্ধে আপনারা আদালতে প্রমাণ করতে পেরেছেন, আপনি শাহরুখ খানের ছেলের কাছে গিয়ে ক্ষমা চেয়েছেন, আপনার নেতা কৈলাস বিজয়বর্গী ক্ষমা চেয়েছে, আপনারা বলছেন মানে সাংবাদিক সুমনদা যে কথাগুলো বলছেন, আমি অক্ষরে অক্ষরে সুমনদার সাথে একমত। এবং যেদিন ইডি কে সিবিআই কে ব্যবহার করে বিজেপির অপরাধ আড়াল করাকে নিয়ে প্রশ্ন আলোচনা হবে, আমি সুমনদার সঙ্গে গলা মিলিয়ে সুমনদার থেকেও জোর গলায় আমি বিজেপির বিরোধিতা করব। সেটা সুমনদা আমাকে চেনেন, সুমনদা সেটা জানেন, আমার দলকেও চেনেন, উনি জানেন। কিন্তু ক্রাইম জিনিসটা এমন, ক্রাইম কখনো পৃথিবীর একটা পাড়ায় তো খালি হয় না, চুরি বলো, ডাকাতি বলো, ধর্ষণ বলো। আমি তো বললাম আপনি বলেছেন সুমনদার মাঝখানে বলিনি, তারপরটা কখন হবে? আমার বলাটা শেষ হলে তারপর তো হবে নাকি আমার বলার মাধ্যমে তারপর হবে? আমি সুমনদার কথা প্রসঙ্গেই বলছি, আমি বলছি যে ক্রাইম জিনিসটা এমন, কখনো কোনো একটা ক্রাইম তো পৃথিবীর খালি একটা পাড়ায় হয় না, একাধিক জায়গায় একই সময় ক্রাইম ঘটে। কিন্তু কোন ক্রাইমকে তো এই বলে ট্রিভিয়ালাইজ করা যায় না যে ও পাড়াতেও একই অপরাধ হচ্ছে। আমি এই কথাটাই বলছি, হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়ে ভিকটিম, তাদের চোখের দিকে তাকিয়ে গুজরাটে এই হয়েছে আর মঙ্গলগ্রহে ওই হয়েছে আর কেরালায় এই হয়েছে, প্লিজ বন্ধ করে। আর আমি তার সাথে আরেকটা কথা বলছি, সুমনদা মানে সুমন রায়চৌধুরী যে কথাটা বললেন,
তার বিরুদ্ধে তুমিও যেটা বললে, সুমনদা যেটা বললে, আমি আন্তরিকভাবে তোমাদের সঙ্গে একমত। আমি তার সঙ্গে একটা কথা যোগ করছি। দেখো, যিনি যে ভদ্রমহিলাকে দেখানো হচ্ছে তার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের কি ব্যক্তিগত সম্পর্ক থাকবে তাই নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই, কিন্তু ব্যক্তিগতভাবে উনি পার্থ চট্টোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ হলে পার্থ চট্টোপাধ্যায় দরকার হলে নিজের বার্থ সার্টিফিকেটটা ওনার কাছে জমা রেখে আসুন, কিন্তু পশ্চিমবাংলার এসএসসি দেওয়া ছেলে মেয়েদের অ্যাডমিট কার্ডটা এই মহিলার কাছে জমা থাকতে পারে না। আর তা যদি হয় তাহলে কিন্তু সেটাকে রাস্তায় দাঁড়িয়ে আমাদের কন্ডেম করতে হবে। কোন মন্ত্রীর সঙ্গে কোন মহিলার ব্যক্তিগত সম্পর্কের ফলে আমাদের রাজ্যের এসএসসি পাস করা ছেলে মেয়েগুলোর জীবন বিক্রি হয়ে যাচ্ছে সেই মহিলার পায়ের তলায়, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। 100 ঠিক 100 ঠিক, পুরোটাই তো প্রমাণ সাপেক্ষ, পুরোটাই তো প্রমাণ সাপেক্ষ। প্রমাণ সাপেক্ষ কি বলছো? লরি নিয়ে দিতে হচ্ছে টাকার বান্ডিল তোলার জন্য, লরি নিয়ে ট্যাক্সি দিতে হচ্ছে না, তারপরে বুঝতে পারছো আমাদের মধ্যে টাকা তো পাচ্ছে। আমার মনে হয় নিরপেক্ষভাবে বাকিদের বলতে সুযোগ দেওয়া উচিত। তোমার কাছেই আসছে। শোনো তৃণাঙ্কুরকে বলতে এটা বাজছে। হ্যাঁ, তৃণাঙ্কুরের কথাই বলছি। উনি বললেন যে দলের সঙ্গে, ওনার মুখপাত্র বললেন দলের সঙ্গে ওই মহিলার কোনো সম্পর্ক নেই, যদিও মহিলাকে মঞ্চে দেখা গেছে। সরকারি অনুষ্ঠানে লোকে আমন্ত্রণে যায়, কিন্তু দলীয় অনুষ্ঠানে সম্পর্কে যায়। এটা তৃণমূল কংগ্রেসকে বুঝতে হবে। যদি সম্পর্কেই না যেত তাহলে তো এই 21শে জুলাইয়ের শহীদ স্মরণে ওনারা সৌমিত্র চট্টোপাধ্যায়কেও আমন্ত্রণ জানাতেন, সৌমিত্র চট্টোপাধ্যায়কেও আমন্ত্রণ জানাতেন, সব্যসাচী চক্রবর্তীকেও আমন্ত্রণ জানাতেন। সেটা তো ওনারা জানাননি। ওনারা আমন্ত্রণ জানিয়েছিলেন কে? এই অর্পিতা মুখোপাধ্যায়কে। সেই জন্য এইসব কথাগুলো কোনো বেসলেস, যে কোনো সম্পর্ক নেই। সামনে সৌমদেব চট্টোপাধ্যায়ের মতো সিনিয়র লিডারের সঙ্গে এক সারিতে বসে আছে। তৃণমূল কংগ্রেসের অনেক এমএলএ মন্ত্রীরা 5 নম্বর 6 নম্বর হয়ে বসে আছে। আমার মনে হয় এই ভদ্রমহিলা ফ্রন্ট করতে বসে আছেন। আমার সিপিএম এর উদ্দেশ্যে একটা কবিতা ভীষণভাবে মনে পড়ছে, আমার বলতে ইচ্ছা করছে, আমি একটু কবি হয়ে গেলাম। যে তৃণমূলকে নিয়ে তোরা সবাই করছিস আফসোস, ভুলে গেলি কত টাকা ছিল শ্রীমান চন্দন বোস, কত টাকা। যাই হোক, শেষ করুন। তুমি তো ভালো কবিতা লিখলে গো। আরে ভাই, আমাকে এক্সপেল্ড হয়ে যাবে তৃণমূল থেকে। আমি বলছি তুমি গরুটাকে যদি বরাবর সিপিএমের তরফ থেকে মাঝখানে কথা কাটা, আমি কিন্তু কারোর বক্তব্যের মাঝখানে কাটিনি, কিন্তু যদি এত সুন্দর করে কথা বলে, আমি বলছি আজকে সিপিএম বরাবর এদের নিজের আমলের বিভিন্ন দুর্নীতি, ট্রেজারি স্ক্যাম, বেঙ্গল স্ক্যাম, ল্যাম্প স্ক্যাম থেকে শুরু করে সবকিছু বোধহয় ভুলে গেছে। আজকে তৃণমূল কংগ্রেসের মতন এত স্ট্রেট ফরওয়ার্ড বক্তব্য কোনোদিন সিপিএম এর তরফ থেকে আসেনি। তারা কি করতো, তাদের পরিবারের সদস্যরা কি করে, প্রত্যেকটি সিপিএম নেতার স্ত্রী বা বাড়ির লোকের কতজনের সরকারি চাকরি, এই হিসাব আমার থেকে বেশি বাংলার মানুষ জানেন। আমার লজ্জা লাগছে, কষ্ট হচ্ছে কংগ্রেসের জন্য, যে কংগ্রেস আমাকে বলতে দিন। তুমি তোমার কথা বলো। আজকে যেখানে সে আজকে সোনিয়া গান্ধী শেষ 2 সপ্তাহে আজকে সোনিয়া গান্ধী 2 দিন গেছে শেষ সপ্তাহে, রাহুল গান্ধী 5 বার গেছে, তখন সে বলছে দিল্লিতে হচ্ছে ইডি খারাপ আর বাংলায় সে হচ্ছে ইডি ভালো। আজকে এই দ্বিচারিতার জন্য কিন্তু কংগ্রেসের অবস্থা। আর এই বিজেপি বেসিক্যালি 21 সমাবেশ থেকে ভয় পেয়ে গেছে। এতগুলো লোক, এত মানুষ, আজকে বিজেপি, সিপিএম, কংগ্রেস বুঝতে পারছে মমতা বন্দ্যোপাধ্যায় পপুলারিটির কাছে প্রত্যেক বিজেপির, কংগ্রেস, সিপিএম এর আজকে তারা বাংলায় শূন্য হয়ে গেছে। তাই তারা আজকে বুঝতে পারছে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছে না। আজকে দিদির সঙ্গে অনেক আছে, কালকে শিল্পীকে শিল্পী হিসেবে দেখার চেষ্টা বিষয় আমরা কেউ ঠিক করিনি, ঠিক করেছে তোমরা, বিজেপি সিপিএম, তোমরা ঠিক করেছো। আমরা ঠিক করেছি, আমরা ঠিক করেছি, সব রাজনৈতিক দলের প্রতিনিধিকে বলতে দেব। ঠিক, তোমরা ঠিক করেছো, বলতে দেবে কোন প্রসঙ্গে? সূর্য পূর্ব দিকে ওঠে কিনা সেই প্রসঙ্গ নয়, পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তারি প্রসঙ্গে। সমানে তৃণাঙ্কুর বাকি সব বলছে, খালি পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারি বা তার এসএসসি স্ক্যাম ইনভলভমেন্ট ছাড়া। এটা দ্বিতীয় কথা, আমি এটা কখনো প্রমাণিত হয় না। অর্পিতা বলে কারো বাড়ি থেকে টাকা পেলে সেটা প্রমাণিত।
সুমন বাবুর দাবি লিঙ্ক আছে 17 দাবি 100% লিঙ্ক আছে। সুমন বাবু বলছেন শ্রীরাঙ্ক প্লিজ 17 কি বলছে শুনি। শ্রীরাঙ্ক প্লিজ সোনিয়া সুমন বাবু আপনি একাই বলবেন না, কথা বলে না। আরে শ্রীরাঙ্ক প্লিজ 17 সংক্ষেপে। পারলে কালকে একটা মিছিল করুক যে 11 বছর ক্ষমতায় থেকেও জ্যোতি বোসের ছেলে চন্দন বোসকে গ্রেপ্তার না করে কুণাল ঘোষকে কেন গ্রেপ্তার করলে জ্যোতি বসুর দালাল মমতা ব্যানার্জি জবাব দাও। একটা মিছিল করুক কালকে। আমি কথা এক করে বলুন, নাহলে আমরা কেউ বলবো না। দ্বিতীয় কথা, অতনু এটা কন্ট্রোল করো। 17 নিজে প্রসঙ্গের বাইরে বেরিয়ে অতনু এটা কন্ট্রোল করো। না অতনু প্রসঙ্গের বাইরে চন্দন ঘোষের নাম এই টেবিলে আজকে আমি তুলিনি, ও তুলেছে। প্রসঙ্গের বাইরে যদি বলার থাকতো ওকে তোমার বলার দরকার ছিল। শ্রীরাঙ্ক তুলেছে। শোনো, মমতা বন্দ্যোপাধ্যায় লজ্জা উচিত আপনারা মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে বলেছিলেন সিপিএম এর নেতাদের দুর্নীতির চক্রান্ত বা দুর্নীতির ইনভলভমেন্ট তদন্ত করে তাদেরকে সিপিএম এর মন্ত্রীদেরকে জেলে ভরবেন। কি হলো? সিপিএম এর একজন মন্ত্রীর কেশাগ্র স্পর্শ করতে পারলেন না, মাঝখান থেকে ওনার দলের একটার পর একটা মন্ত্রী মিছিল করে জেলে ঢুকছে। এই হচ্ছে চোরেদের পার্টি আর চোরেদের নেত্রী। যখন শিক্ষক নিয়োগের দুর্নীতি প্রসঙ্গ উঠছে 17 শুনতে হবে। না শুনতে হবে শ্রীরাঙ্ক প্লিজ শুনতে হবে। একজন আরেকজনের কথা শুনতে হবে, শুনতে দিতে হবে, শুনতে হবে প্লিজ শুনতে হবে। সবার অডিও ডাউন। কারো কথা যেন না শোনা যায়। পিসিআর প্লিজ সবার অডিও ডাউন। কারণ জানেন না একজন কথা বললে আর একজনের কথা শোনা যায় না। 3 জনের অডিও ডাউন প্লিজ। দুর্নীতির মামলায় আপনি চাইতে পারেন, আপনার কথা কেউ শুনতে পাচ্ছে না। দুর্নীতি মামলা, গ্রেপ্তার প্রাক্তন শিক্ষামন্ত্রী। গত কয়েক মাসে রাজ্যে সব থেকে বেশি শোরগোল হয়েছে নিয়োগ দুর্নীতি নিয়ে। ক্রোনোলজিক্যালি একবার দেখে নেব। এসএসসিতে দুর্নীতির পাহাড়, গ্রুপ সি নিয়োগে দুর্নীতি, গ্রুপ ডি নিয়োগে দুর্নীতি, নবম দশমে শিক্ষক নিয়োগেও দুর্নীতি, একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগে দুর্নীতি, উচ্চ প্রাথমিকে নিয়োগ দুর্নীতি। গত কয়েক মাসে রাজ্যে সবথেকে বেশি বিতর্ক হয়েছে শিক্ষক নিয়োগ নিয়ে। নিয়োগ দুর্নীতি মামলায় আদালতকে বিভ্রান্তিকর তথ্য দেওয়ায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে অপসারণ করেছে কলকাতা হাইকোর্ট। তার আয়ের উৎস এবং সম্পত্তির খতিয়ানও জানতে চেয়েছে আদালত। পরিসংখ্যান অনুযায়ী গত কয়েক মাসে 10টির বেশি নিয়োগ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। এসএসসির মাধ্যমে অশিক্ষক কর্মী পদে নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করছে সিবিআই। গ্রুপ ডিতেও বেনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে কমিটি গড়ে কলকাতা হাইকোর্ট। সেই রিপোর্টে বলা হয় 609 জনকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে। এই মামলার তদন্তভারও সিবিআই এর হাতে। নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগেও দুর্নীতির অভিযোগ, তদন্ত করছে সিবিআই। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের মামলায় ইতিমধ্যেই এসএসসির তৈরি প্যানেল বাতিল করেছে আদালত। একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগ নিয়েও মামলা চলছে হাইকোর্টে। অভিযোগের পাহাড়, মামলার পাহাড়, গ্রেফতার খোদ প্রাক্তন শিক্ষামন্ত্রী। নিউজ 18 বাংলা। চুল পড়ার সমস্যা? তাহলে ব্যবহার করুন দ্য শোমি স্ক্যান প্রোডাক্টের অর্গান অয়েল সমৃদ্ধ হেয়ার ভাইটালাইজিং সিরাম এবং বায়োটিন সমৃদ্ধ হেয়ার প্লাস ক্যাপসুল। আমি শিলভদ্রবাবুর কাছে জানতে চাইবো, শিলভদ্রবাবু 2024 লক্ষ্য, সেক্ষেত্রে এটা তো একটা বড় রাজনৈতিক অস্ত্র হয়ে গেল বিজেপির জন্য। না এটা দেখুন, বিজেপির জন্য রাজনৈতিক অস্ত্র বস্ত্র কোনো ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে একদিকে বাংলার লাখো গরিব ছেলে মেয়ে যারা আজও রাস্তায় বসে আছে ঝড় বৃষ্টিতে, সেই লোকগুলো ছেলে মেয়েগুলো খেতে পাচ্ছে না, থাকতে পারছে না, তাদের মাঝে মধ্যেই চুলের মুঠি ধরে নিয়ে যাওয়া হচ্ছে লালবাজারে।
আর উল্টো দিকে এ রাজ্যের মন্ত্রীরা কোটি কোটি টাকার সম্পত্তি, শুধু সম্পত্তি নয়, এখানে বারবার বলার চেষ্টা করা হচ্ছে যে ওটা কার টাকা যায় না, অন্যের বাড়ির টাকা, কিন্তু আমরা খবরে, আপনাদের খবরে যেটা জানলাম যে অর্পিতা দেবীর বাড়ির দলিল রয়েছে পার্থ চ্যাটার্জির বাড়িতে। এটা কে? অর্পিতা দেবী কে? পার্থ চ্যাটার্জির বাড়িতে তার দলিল থাকবে কেন? আজকে অর্পিতা দেবী বলছেন সব টাকা পার্থ চ্যাটার্জির, তারপরও কোনো প্রমাণ হচ্ছে না কে দুর্নীতি। আরেকটা বিষয় হচ্ছে যে কুণাল ঘোষ চেনে না অর্পিতাকে, তৃণাঙ্কুর চেনে না অর্পিতাকে, দিদিমণি কিন্তু চেনে। দিদিমণি কথা বলছেন পাশে দাঁড়িয়ে, কত লোক কত জায়গায় কথা দিদিমণি কথা বলছেন, এবং আমি বলছি এইটা যদি একেবারে শেষ হয়ে এসেছে, আমি ওয়ান লাইনার নিতে চাইবো সবার থেকে। সুমন বাবু, এটা যদি সুমন বাবু, আমি উড়িয়া ভাষায় কথা আমি জানি সুমন বাবু হাওয়া খাচ্ছেন 2000 টাকার নোটে, তবে এটা বোধহয় টিভি স্ক্রিনে খুব একটা ভালো লাগছে না। সুমন বাবু, এটা টিভি স্ক্রিনে খুব একটা ভালো লাগছে না, এটা এটা করবে না। আর দুটা করবে না। সুমন বাবু প্লিজ, সুমন বাবু প্লিজ 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 এর মধ্যে দেখে দিতে হবে। তৃণাঙ্কুর প্লিজ 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 প্লিজ, আমি ওয়ান লাইনার নেব, আমি ওয়ান লাইনার নেব। সুমন বাবু বলেছেন, সুমন বাবু বলেছেন, সুমন বাবু বলেছেন, সুমন বাবুর ফেরার দাও, সুমন বাবুর ফেরার দাও। 17 ওয়ান লাইনার, ওয়ান লাইনার, সুমন বাবু প্লিজ 17 ওয়ান লাইনার ছিলেন না। ওয়ান লাইনার, তৃণাঙ্কুর প্লিজ 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 প্লিজ, তৃণাঙ্কুর প্লিজ। রাজীব কুমার তৃণমূলের কেউ ছিলেন না, কিন্তু রাজীব কুমারকে যখন ধরতে গেল সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চলে গেলেন বাঁচানোর জন্য। পার্থ চট্টোপাধ্যায় দলের 2 নম্বর কি 3 নম্বর নেতা নিজে দাঁড়িয়ে বলছেন যে আমি দিদির সাথে যোগাযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যোগাযোগ করতে পারছি না। তো আমি খালি একটা কথা বলছি অতনু, এই যে কদিন ধরে চলছিল না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লা কেসে ধরা হবে কি হবে না হবে কি হবে না, পার্থ চ্যাটার্জি করে না, তো কালী পুজোর একটা রিচুয়াল আছে, আমি কাউকে মিন করে বলছি না, কালী পুজোর একটা রিচুয়াল আছে, হ্যাঁ এক লাইনেই বলছি, কালী পুজোর একটা রিচুয়াল আছে যে কচিপাটা বলি দিতে না চাইলে চাল কুমড়ো বলি দিতে হয়। এক্ষেত্রেও সেরকম কিছু হলো কিনা সেটাও দেখতে হবে। সুমন ভট্টাচার্য, সাংবাদিক সুমন ভট্টাচার্য, ওয়ান লাইনার প্লিজ। সমস্ত দুর্নীতির তদন্ত হোক এবং যাদের চাকরি পাওয়ার কথা তাদের চাকরিটা সুনিশ্চিত হোক, মানে এটা যেন কোনো পলিটিক্যাল ইস্যু না হয়, রাইট? তার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা গত কয়েক বছর ধরে অপেক্ষা করে আছে তাদের চাকরিটা হোক। থ্যাংক ইউ, ধন্যবাদ সুমনবাবুকে, ধন্যবাদ জানাবো। আর বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি যারা আমার সঙ্গে ছিলেন এখানে, সবাইকে ধন্যবাদ জানাবো। আপাতত এখানেই শেষ করছি, তবে তর্ক চলবে, বিতর্ক চলবে স্টুডিওয়ে, কখনো কখনো চায়ের আড্ডায়, কারণ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী চুরি করেছে, গ্রেপ্তার। প্লিজ আপনার কথা মিডিয়ার জন্য নয়, আপনি এটা আপনার রাজনৈতিক মঞ্চ থেকে বলতে পারেন। আপাতত এখানেই শেষ করছি। একজন মন্ত্রী এইভাবে এগিয়ে হাতে গ্রেপ্তার হচ্ছেন, এত অপরাধ, লুট এবং বেআইনি সম্পদে, এটা বাংলা সমাজ জীবনকে এতে কলুষিত করা হয়। দুঃখের ব্যাপার, কারণ বাংলা সর্বনাশ করেছেন কুলাঙ্গাররা যারা নবান্নে বসে আছেন। কানঠান পর্যন্ত গেল, মাথাটা কবে আসবে আমি জানি না, কিন্তু মুখ্যমন্ত্রীর সেকেন্ড ইন কমান্ড মুকুল রায় কোথায়? শোভন চ্যাটার্জি সেকেন্ড ইন কমান্ড কি থার্ড কোথায়? পার্থ চ্যাটার্জি ঘনিষ্ঠতম কোথায়? মুখ্যমন্ত্রীর সবচেয়ে ঘনিষ্ঠতা যদি এত অপরাধী হয়ে থাকেন, তার দায় মুখ্যমন্ত্রী অস্বীকার করবেন কি করে? পার্থ চ্যাটার্জি দলের মহাসচিব, দায় তৃণমূলের, দায় সরকারের, উনি মন্ত্রী, কখন উনি সিজিও কমপ্লেক্সে বসবেন আমি জানতে চাই? সাধু পুরুষ মুখ্যমন্ত্রী নিজে? উত্তর দিন, পারলে বসুন, হিম্মত দেখা যাবে। এসএসকেএম এ নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে, তার কারণ তার যে মেডিকেল রিপোর্ট, সেই মেডিকেল রিপোর্ট দেখানো হয়, মেডিকেল রিপোর্ট দেখানোর পর তাকে এসএসকেএম এ নিয়ে যাওয়ার নির্দেশ দেয় আদালত। অর্থাৎ ব্যাংশাল থেকে এবার এসএসকেএম এ পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পর অর্পিতা এখন কোথায়, ইডি তাকে কোথায় নিয়ে যাচ্ছে, বিস্তারিত জানবো। ভেঙ্কটেশ্বর প্রতিনিধি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। ভেঙ্কটেশ্বর,
তাকে এইমাত্র অর্পিতা মুখোপাধ্যায়কে তার যে ফ্ল্যাট সেখান থেকে বার করে ইডি আধিকারিকরা তারা কিন্তু নিয়ে যাচ্ছে। আমরা সকালবেলা দেখেছিলাম পার্থ চট্টোপাধ্যায়কে নাকতলা থেকে বার করে সেখানে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল সেই নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। এই মুহূর্তে এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি যে ইডি তারা কিন্তু ইতিমধ্যেই গ্রেফতার করেছে অর্পিতা মুখোপাধ্যায়কে এবং তার বাড়ি থেকে যে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছিল সেই টাকা ইতিমধ্যেই আমরা দেখেছি যে ট্রাঙ্ক ভর্তি করে সেই টাকার ট্রাক বেরিয়ে গিয়েছে, বাজেয়াপ্ত টাকাগুলোতে নিয়ে ট্রাক নিয়ে বেরিয়ে গিয়েছে। অর্পিতা মুখোপাধ্যায় তিনিও কিন্তু এই মুহূর্তে ফ্ল্যাট থেকে ইডি আধিকারিকরা একেবারে নিরাপত্তা রক্ষিত ঘেরা টপে তাকেও বার করা হলো। এই মুহূর্তে অর্পিতা মুখোপাধ্যায় তাকেও কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু অর্পিতা মুখোপাধ্যায়কে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সে ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা যাচ্ছে না। এই মুহূর্তে একেবারে জানা যায় করুণাময়ী যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ টপকে গিয়েছে, ব্রিজ পার হয়ে একেবারে যে টেকনিশিয়ান যে স্টুডিও রয়েছে টালিগঞ্জের যে টেকনিশিয়ান স্টুডিও রয়েছে সেই স্টুডিও পার করে অর্পিতা মুখোপাধ্যায় তার গাড়ি কিন্তু এই মুহূর্তে ইডি আধিকারিকদের সঙ্গে নিয়ে তারা কিন্তু এগিয়ে চলেছে।